ভাগ্যিস রেজর মেশিন অন করেনি, না হলে মহারানীর লুকোচুরি ধরতেই পারতাম না। শাড়ি আঁচল খামচে ধরে নাজিবা দরজার পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার যে প্যাড লাগবে তা মুখ ফুটে বলতেও পারছিল না, অথচ স্বামী তার অবস্থা ঠিকই বুঝে নিল। হঠাৎ দরজা নক করার শব্দে নাজিবার ধ্যান ফিরে। আজরাফ গলা ছেড়ে বলে, এই যে বেগম সাহেবা, যেখানে দাঁড়িয়ে আছেন এটাকে বাথরুম বলে, কষ্ট করে ফ্রেশ হয়ে বের হন। নাজিবার বোকা কণ্ঠে জিজি করে বের হচ্ছে, জিজি বের হচ্ছি বলে তার কাজ সারতে লাগলো। আজরাফ জানে তার বিবিজানের কাজ ও জলদি শেষ হবে না, তাই সে নাজিবার রুমের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। একজোড়া চোখের মালিক আজরাফকে যেতে দেখে আস্তে করে তার বেডরুমে ঢুকে পড়ে। সর্বক্ষণে চেয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায়। ঢোক গিলে ওয়াশরুমের দরজার পাশে একটা ডাস্টের বালতি খেয়াল করে, সেখানে চুলের গুচ্ছ পড়া দেখতে পায়। চোরা চোখে তাকিয়ে এক মিনি সাইজে পলিথিনে চুলগুলো ভরে নেয়। কোনো দিক না তাকিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। নাজিবা দরজা খুলতে দেখলেও রুম শুনশান হয়ে আছে, অথচ তার মনে হচ্ছিল কে যেন রুমের মধ্যে হাঁটাচলা করেছে। আজরাফ করেছে ভেবে সে আর ঘাটালো না, ধীর পায়ে চুল শুকিয়ে নেয়। অতএব দাদির রুমের দিকে এগিয়ে যায়। আজ সকালে তার দাদি শাশুড়ি বলেছিল দুপুরে গোসল সেরে রেডি হয়ে থাকতে। দাদির রুমে দরজায় নক করে। খাদিজা বেগম ফোন হাতে নিয়ে অস্থিরভাবে বসে আছেন। কবে গাড়ির শব্দ শুনতে পাবেন এই আশায়। দরজার শব্দ শুনে তিনি ভেতরে আসো বলে অনুমতি দেন। নাজিবা শাড়ির আঁচল মাথায় টেনে সালাম দিয়ে ঢুকে পড়ে। খাদিজা বেগম নাতবউকে দেখে খুশির আহ্লাদে বলেন, নাতবউ এদিকে আয়, নে এই চাবির গুচ্ছ, ওই আলমারির দরজা খুলে 3 নম্বর ড্রয়ারে দেখ সোনার বাক্স রাখা, ওটা বের করে আমায় দে। নাজিবা মৃদু হেসে দাদির কথা মতো সোনার বক্স বের করে তার হাতে দিলেন। তিনি নাজিবাকে ইশারায় পাশে বসতে বলেন। সে বসতেই তিনি সোনার চেইন নাজিবার গলায় পরিয়ে দেন। হাতে সোনার একজোড়া বালা, কানে সোনার ছোট দুল পরিয়ে দেন। এতে ভীষণ অবাক হয়ে যান নাজিবা। সে বুঝতে পারল না তার দাদি শাশুড়ি হঠাৎ তোড়জোড় করে সোনা কেন পরিয়ে দিচ্ছেন। খাদিজা বেগম নাতবউয়ের নাক ফুটো করা নেই দেখে আফসোসের সুরে বলেন, আরে নাতবউ, তোর নাক তো ফুটো করা নেই, আমি ফুটো করে দিলে কি বেশি ব্যথা পাবি? নাজিবা তার মাকে নাকফুল পরতে দেখেছিল। তার মা বলতো নাকফুল সামলাতে কষ্ট হয় বেশি, কেননা নাকের ময়লা পরিষ্কার করা যায় না সহজে, কিন্তু ব্যবহার করতে করতেই ঠিক হয়ে যায়। ঢোক গিলে বলে, দাদি বেশি ব্যথা করবে না। আরে না নাতবউ। খাদিজা বেগম আপন মনে সুই সুতো বের করে নাজিবার কাছে বসেন। সুইয়ের মধ্যে ঢুকিয়ে গিট মেরে দিলেন। আজরাফ বিবিজানের খোঁজে তার দাদির রুমে এসে দেখল তার দাদি সুই দিয়ে নাজিবার নাক ফুটো করার প্রস্তুতি নিচ্ছেন। এই দেখে সে দাদির মন ঘোরাতে চটজলদি বলে ওঠে, সত্যিন জলদি রেডি হয় নাও, বাবা মা আসছেন। খাদিজা বেগম খুশি হয়ে গেলেন। তিনি নাজিবার আপাতমস্তক দেখে মাশাআল্লাহ বলেন। নাতবউয়ের চিবুক ধরে বলেন, নাতবউ, আমার ছেলে আর ছেলের বউ বহুত বছর পরে আইতেছে, তাই তোর নাক ফুটো করতে পারলাম না, কিন্তু পরে করে দিবনি, হ্যাঁ চিন্তা করিস না কেমন? নাজিবা হেসে দাঁড়িয়ে যায়। খাদিজা বেগম নিজের মতো খুশির চোটে বিড়বিড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়েন। নাজিবা অবাক চাহনি নিয়ে বলেন, আপনার বাবা মা আছেন? আজরাফ বিবিজানের কথায় ভ্রু কুঁচকে তাকায়, কোমরে হাত রেখে গলা উঁচিয়ে বলে, কেন, তোমার মনের অভিযোগ বুঝি শ্বশুর শাশুড়িকে বোঝাবে, নাকি তাদের অভিযোগ নিয়ে আমাকে ধোলাই করানোর ঠান্ডা? আপনি কি সঠিক জবাব দিতে পারেন না? আমি জিজ্ঞেস করেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা, বউ হিসেবে রান্না করার দায়িত্ব আমার। বাবারে, সাধু সাবিত্রী আমার, আগে না স্বামী কর্ম পালন করা উচিত ছিল তোমার, তারপর যে পরিবার কর্ম, স্বামীর সব দিয়ে পালন করতে দিলে না, আসছে আমার মহারানী রান্নার করতে। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। যাই হোক, বাবা মায়ের সাথে দেখা করেই আমরা বের হব। কুসুমা ভাবিকে বলেছিলাম তুমি তার সাথে মিলে ব্যাগ গুছিয়ে নাও। ব্যাগ গোছানোর কথা শুনে নাজিবা আহত গলায় বলে, আপনি বুঝি আমাকে রেখে আসবেন?
1 মাস তো শেষ বিয়ের, এবার না হয় তোমাকে আমার আসল অস্তিত্বের মাঝে রেখে আসা দরকার। তাই ওখানে নিয়ে যাব। ওই জায়গাটা হলো ফেনী। বুক কেঁপে ওঠে নাজিবার। সে যেখান থেকে পালিয়ে আসার জন্য মৃত্যু সমান লড়াই করেছে সেই স্থানে পুনরায় যাবে ভাবতেই তার মন মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হলো। সময় বিলম্ব না করে আজরাফের পাশ কাটিয়ে বেরিয়ে যায় সে। আজরাফ বাঁকা হেসে বিবিজানে যাওয়ার দিকে চেয়ে রইল। সে জানে তার বিবিজান ড্রাগ ভেবে মেডিসিন নেবে শরীরে, তাই নিশ্চিন্তে সে তার লাইব্রেরি রুমে চলে যায়। আকবর মাথায় হাত চেপে চোখ জোড়া গোল করে পেপারসের দিকে তাকিয়ে আছে। আফরাজ লাইব্রেরির দরজা লাগিয়ে আকবরের কাছে গিয়ে তার পিঠে মৃদু চাপড় মারে। আকবর আশ্চর্যজনিত গলায় বলে, ভাই ইউ গ্রেট ভাই, তুই কেমনে এত কিছু করতে পারলি? হ্যাঁ, আমি হলে তো ডাসা মার্কা মুখ নিয়ে বসে থাকতাম। তুই তো সুপারের চেয়েও লিজেন্ড ব্রো। আজরাফ হাসল। বন্ধু হাত থেকে পেপারস নিয়ে এক ফাইলে রেডি করে রাখে। তার দিকে তাকিয়ে বলে, আমার 9 বছর বয়সে যে গেমটা শুরু করেছিলেন শ্রদ্ধেয় দাদাজান, সেই গেমটা শেষ করবে আমার বিবিজান। তার এই লড়াইয়ে আমি থাকব। তার আগে আরও কিছু তথ্য জানা বাকি। আমার 9 বছরের স্মৃতি সম্পর্কে জানতে হবে, না হলে কিছু তথ্য অপূর্ণ রয়ে যাবে। এসব বুঝলাম, কিন্তু তোকে একটা কথা জানানোর ছিল। ইউএসএ এর নাকিব মুন্সিকের নাম শুনেছিস? নাকিব মুন্সিফ নামটা শোনা শোনা মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না ঠিক। কেন, কি হয়েছে? হ্যাঁ, আমাদের হানিমুন সুইট বুকিং যে রিসোর্টে করা হয়েছে, সেই রিসোর্টের মেইন ওনার হলো নাকিব মুন্সিফ। তার রিসোর্টেই ইউজফুল কোম্পানির ওনার্সকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। বলতে পারিস অ্যাওয়ার্ড ফাংশন হবে। লাইকলি সেই রিসোর্টে তুই আর আমি ইনভাইটেড। আজরাফ শুনে মুচকে হাসলো। তারামি করে বলে, তোর শাকচুন্নিটা কি কাজ করতেছে নাকি সারাদিন খাবার ঠুসতে থাকে? বিয়ে হয়ে আমার পাল কাজ করতেছে। এই গাধামের কারণে অফিসের কোনো জিনিসই সহজে হাতের কাছে পাই না। আমারে পাগল কুত্তা কামড়েছিল যে ওই গাথিরে পিয়ে বানাইয়াছি। মেয়েটা কাজ সহজ না করে উল্টো কঠিন করে বসে থাকে। ভাগ্যিস বুদ্ধি করে নতুন কেবিনে শিফট হয়েছিলাম, তাই আমার পুরনো জিনিসগুলো হারানোর ভয় নেই। শোন, পুরনো রুমটা লক করেই রাখিস। যখন দরকার হবে তখনই যাব ওখানে। এখন চল, আব্বু আম্মু আসবে, এয়ারপোর্টে যাই। 1.5 ঘন্টা পর মিসেস ফেরদৌসি বাসার দরজার সামনে শাশুড়ির পাশে শাড়ি পরিহিত শালীন নারীকে দেখে চমকে গেলেন, কিন্তু খুশি হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তখনই তিনি খেয়াল করলেন মেয়ের গালের উপরে থাকা একটি তিলের উপরে, যে চিল দেখে তিনি পুরো মুখশ্রীর দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। আকস্মিক তার বুকে কাঁপন ধরে যায়। তিনি কাঁপা হাতে মেয়ের বাহু চেপে ধরে বলেন, এই মেয়ে, তুই আমার বাড়ির চৌকাঠে কি করছিস? তোকে এখানে কে এনেছে? এই অপয়া শয়তান কালো ছায়া কোনখান? তুই আমার বাড়ির ভেতরে কেন? কথার দায়ে জ্বর ধরে ধাক্কা দেয় মেয়েটিকে। মিসেস ফেরদৌসি কাজে খাদিজা বেগম সহ সবাই অবাক হয়ে গেলেন। আজরাফের চোখ বুক শক্ত হয়ে গেল। হাত মুঠোবদ্ধ করে তৎক্ষণাৎ নাজিবাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরে দাঁড় করিয়ে দেয়। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, দেখুন, কয়েক মাসের জন্য এই দেশে এসেছেন, শান্তিভাবে থেকে চলে যাইয়েন, কিন্তু প্লিজ এর মাঝে আমার বিবিজানের কোনো ক্ষতি করবেন না। বিবিজান শুনে মিসেস ফেরদৌসি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। জনাব ইসমাইল ফাহিম বউকে আঁকড়ে ধরেন। মাকে দেখে বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল আজরাফ। ছেলের অসহায় চাহনি দেখে সহ্য হলো না তার। তিনি চোখের ইশারায় আশ্বস্ত করেন যে তিনি সামলে নেবেন বিষয়টা। খাদিজা বেগম নাজিবের মাথায় হাত বুলিয়ে বলেন, হয়তো তোমার সাথে কোনো না কোনো সত্য জড়িয়ে আছে, যা দেখে আমার বৌমা ওভাবে কটু কথা বলে ফেলেছে। তুই সেগুলো মনে নিস না। শাশুড়িকে মা ভেবেই আপন করে নিস। আর আমি জানি এই কাজ তুই সহজেই করতে পারবি। শাশুড়ির আক্রমণে খারাপ কষ্ট লাগলেও পরক্ষণে দাদি শাশুড়ির কথায় সেও বুঝতে পারল হয়তো কোনো কারণেই তিনি এরূপ আচরণ করেছিলেন। খাদিজা বেগম বৌমার কাছে চলে যান। আজরাফ চারপাশে কাউকে দাঁড়ানো না দেখে বিবিজানকে চেপে ধরে। নাজিবা ভ্রু কুঁচকে তাকিয়ে ছাড়তে ইশারা করে।
আজরাফ ছাড়ার বদলে উল্টো চুমু দিতে ইঙ্গিত করে, নিজের চোখ জোড়া বন্ধ করে আমন্ত্রণ জানায়। নাজিবা ব্যঙ্গ করে হেসে আজরাফের গালে চাপড় মারে। বিরক্ত চোটে গরম চোখে তাকিয়ে ইশারা করে বোঝায় কি। নাজিবা কালো পোশাক পরিহিত গার্ডসের দিকে ইশারা করে। আজরাফের মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা তালবাহানা করে চুমুটা নিতে দিচ্ছে না। গরম চোখে গার্ডসের দিকে তাকিয়ে বলে, কিরে ভাই, তোরা কি গর্ধব নাকি? দেখছিস তোদের বস তোদের ম্যামকে পটাচ্ছে। লজ্জা কেন দিচ্ছিস আমার বউটারে? এখন কি তোদের চোখ বন্ধ করতে আমন্ত্রণ জানাতে হবে? বলতে না বলতেই নিজের পকেটের গানের উপরে হাত রাখে আজরাফ। গার্ডস সব পেছনের দিকে ফিরে যায়। নাজিবা হা করে তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? সেও নাছরবান্দা। আজরাফের গলায় ব্যান্ডেজ দেখে সেই জায়গায় দাঁত বসাতে নেয়, কিন্তু পারল না, কারণ এবার নাজিবার মতো করেই আজরাফ তার বিবিজনের ঘাড়ে দাঁত বসিয়ে চেপে ধরে। আহ! নাজিবা অস্পষ্ট চিৎকার করতে নিলে আজরাফ তার মুখ চেপে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। আকবর দেখে শীষ বাজিয়ে বলে, আজকালকার জেনারেশনের লাজ লজ্জা ক্ষয় হয়ে গেছে। অলিতে গলিতে চুমাচুমি কামড়াকামড়ি চলছে। কবে যে দেশের উন্নতি হবে কে জানে। বিবিজনকে আগলে রেখে নিজ কার্য সাধন করতেই থাকে আজরাফ। বন্ধুর কথায় জট করে পকেটে গান বের করে তার দিকে নিশানা করে ট্রিগার নাড়ল। বেচারা আকবর গান দেখি বোকার মতো হেসে বলে, আরে বন্ধু, কন্টিনিউ। চুমু খেয়ে রাগকে কমাও। এখন থেকে আমি সাইনবোর্ড নিয়ে ঘুরবো। বউয়ের চুমু খাও আর রাগের 14 গোষ্ঠীকে উড়িয়ে দাও। সুন্দর না? আজরাফ গানের হ্যান্ডেল বরাবর আঙ্গুল চাপে। আকবর ঠুক গিলে বলে, আরে আবার তো এক গ্লাস চুমুর শরবত খেতে হতো। কে আসতেছি? কন্টিনিউ। পালিয়ে যায় আকবর। অন্যথায় আজরাফ নাজিবাকে কামড়ে ধরে রেখে পাজাখোলা করে রুমে নিয়ে যায়। তোর মধ্যে নাজিবার মুখ চেপে রাখায় বেচারি করতে থাকে। কোনো ফায়দা হয় না। নাজিবাকে নিয়ে রুমের ভেতরে ঢুকে পা দিয়ে দরজা লাগিয়ে দেয়। সার্ভেন্টস গার্লস সব যার যার মতো কাজে ধ্যান দেয়। আফরোজ, এই মেয়েটার সঙ্গে কালো ছায়া আছে। এই অপয়া মেয়েরে তালাক দিয়ে দে। ওর যে সুন্দরী মেয়ে আমি তোর সামনে হাজির করব। বাবারে, তুই আমার একমাত্র নারী ছেঁড়া ধন। তোকে হারিয়ে পাগল হয়ে যাব আমি। তালাক শব্দটি যেন নাজিবার পুরো শরীরে মাত্রাতিরিক্ত আগুন ধরিয়ে দেয়। তার ঠোঁটজোড়া কাঁপছে। শাশুড়ির দিক থেকে মুখ ফিরিয়ে বিড়বিড়িয়ে বলে, আফরাজ শুধু আমার আর কারো নয়। আমি ওনাকে ভীষণ ভালোবাসি। আপন মনে সে নিজের সাথে কথা বলতে লাগে। বিবিজানের মানসিক অবস্থার অবনতি দেখে তৎক্ষণাৎ নাজিবাকে আগলে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, যে শব্দটা আপনি মুখ থেকে বের করলেন সে শব্দটা মন থেকেও মুছে নেন। কারণ মেয়েটা শুধু আমার বউ নয়, আমার শরীরের অর্ধেক অংশ বহনকারী নারী। যে শব্দটা উচ্চারণ করেছেন তা দিয়ে কিন্তু আপনি আমাদের বিবাহ বন্ধনকে অপমানিত করছেন আম্মু। আপনি না হয় কথাগুলো তাকে বললেন, এর রেশ আমার শরীরেও বিঁধল। মাফ করবেন আম্মু, আপনার কথা আমি রাখতে পারছি না। অন্যথায় আপনি অসুস্থ দেখে আপনার বৌমা আপনার চিন্তায় আমাদের হানিমুন ট্যুর পিছিয়েছে। না হলে এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে থাকতাম। চোখের জল মুছে নাজিবান স্বামীর বাহু চেপে ধরল। চুপ হয়ে যায় আজরাফ। তার কণ্ঠস্বর শান্ত শোনালেও হৃদয়ের তেজ স্পন্দন বলে দিচ্ছে সে সইতে পারছে না তার বিবিজানের অপমান। আকবর আর কুসুমা এক পাশে দাঁড়িয়ে আছে। মিসেস ফেরদৌসি ছেলে শান্তবাণী শুনেও না শোনার ভান ধরে নিজের স্বামীকে বলেন, ছেলে নিজেকে বেশি লায়েক বানিয়ে ফেলেছে, অথচ সে যে 1 নম্বরের ঢেঁড়স সেটা সে বুঝতেই চাইছে না। আরে আপনি হলেন একটু বোঝান না। এই মেয়েটা কালো ছায়া, এই বাড়িতে থাকলে পুরো বাড়ি কালো ছায়ায় ভরপুর করে দেবে। আজরাফ মায়ের কথায় নিজের নামে খেয়ালসুপাতি শুনে বাকি সদস্যদের দিকে তাকায়। তারা সকলে আজরাফের চেহারার দিকে তাকিয়ে রাগান্বিত মুহূর্তেও হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জনাব ইসমাইল বউয়ের কথায় বিরক্তে মুখ ভেটকিয়ে বলেন, তুমি একটু চুপ করলেই সব কালো ছায়া দূর হয়ে যাবে, না হলে কালো ছায়া না জিন ভূত সবগুলো এসে হামলা পড়বে। স্বামীর কথায় অগ্নিদৃষ্টিতে তাকান মিসেস ফেরদৌসি। জনাব ইসমাইল হকচকে খেয়ে বলেন, আজরাফ, তোমার মা আসলেই ঠিক বলেছে। এই মেয়ে রূপবতী গুণবতী, তোর জন্য পারফেক্ট। এর সাথে আবারও আমাদের সামনে বিয়ে করা উচিত।
তোর বিয়ে নিয়ে আমাদেরও স্বপ্ন পূর্ণ করতে হবে তো। মিসেস ফেরদৌসির মুখ হা হয়ে যায়। তিনি ভাবতে লাগলেন, সে কখন এসব বলল। স্বামীর কথা ইতি টানতে চাইলে জনাব ইসমাইল বউকে এক হাতে আগলে নেয়, যেন তিনি মোটেও কথা বলতে না পারেন। বউকে ফাঁদে ফেলতে বলেন, বৌমা, তুমি তো মাশাল্লাহ সুস্বাদু চা বানাতে পারো দেখছি। তোমার শাশুড়ির মশলা চা কিন্তু অনেক পছন্দের। জানো, কখনো কখনো তোমার শাশুড়ি কাজু বাদামের চায়ের জন্য ছটফট করে। মাঝরাত হলেও আমাকে ঘুম থেকে উঠিয়ে কাজু বাদামের চায়ের আবদার করত। এই নালায়েক যখন তোমার শাশুড়ির পেটে ছিল তখন কত যে কাজু বাদাম খেয়েছিল। ভাবছিলাম আমার ছেলেটা সেরা গুণে গুণান্বিত হবে, কিন্তু আম্মার থেকে কাহিনী শোনার পর বুঝছি কাজু বাদাম খেয়েও ঢ্যাঁড়স পয়দা হলো একটা। কি আর করার, এই ঢ্যাঁড়সটারে একটু দেখে রেখো। আকবর না পারতে হা হা করে হেসে ফেলে। নাজিবা শ্বশুরশাশুড়ির কথায় নিজেকে হাসা থেকে নিয়ন্ত্রণ করে রেখেছিল, কিন্তু আকবর ভাইয়ের হাসি দেখে সেও তাল মিলিয়ে হেসে ফেলে। আজরাফ তাতে দাঁত চেপে নিজের বাবার দিকে চেয়ে বলে, হয়েছে আপনাদের? এবার আমি বউকে নিয়ে রুমে যেতে পারি? জনাব ইসমাইল আগুনকে আর গোলা করতে চাইলেন না। গলা ছেড়ে সবাইকে যার অনুমতি দেন। খাদিজা বেগম বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মিসেস ফেরদৌসি স্বামীর কথায় মন না দিলেও তার বুকের ভেতরে কেমন একটা বিষাক্ত অনুভূতি হচ্ছে। বৌমার অশ্রুমাখা দৃষ্টিতে তিনি যে ঘায়েল নয় তেমনটাও মোটেও নয়, বরঞ্চ তিনি নিজেও মেয়েটার চোখের অশ্রু সহ্য করতে পারছেন না। মুখে তিনি যতই সুন্দরী মেয়ে হাজির করার কথা বলুক না কেন, নাজিবার মতো গুণাবলী অন্য কোনো মেয়েদের মাঝে হারকিন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তিনি আর না ঘেটে চুপটি করে শুয়ে রইলেন। নাজিবাকে ছাড়াই আজরা চলে গেল রুমে। সে স্পষ্ট খেয়াল করেছে স্বামীর মুখে রাগের ছাপ। হয়তো তার বাবা সাময়িক হাসি ঠাট্টা করেছে, কিন্তু তার মায়ের বলা কথাগুলো সে ভাবনা থেকে সরিয়ে নেয়নি। স্বামীর দিক থেকে চোখ সরিয়ে শ্বশুরের দিকে তাকায় নাজিবা। তিনি মৃদু হেসে পরিস্থিতি সামাল দিতে আজরাফের যাওয়ার দিকে ইশারা করেন। নাজিবাও সময় ব্যয় করল না, দ্রুত পায়ে হেঁটেই রুমের দিকে গেল। মিসেস ফেরদৌসি নাজিবা যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। পাশে বসা স্বামীকে ধরে আনমনে বলেন, মেয়েটা অবিকল তার মায়ের মতোই রূপ, গুণ আর বুদ্ধি পেয়েছে। কোনো পরিবর্তন নেই মেহজাবিন আর তার মেয়ের মধ্যে। বউয়ের কথায় জনাব ইসমাইল ফুকুজকে মানে বলেন। খাদিজা বেগমও ছেলের প্রশ্নের সুরে বউয়ের দিকে তাকান। দুজনের এরূপ চোখের দৃষ্টি দেখে থতমত খেয়ে যান। আমতা আমতা করে বলেন, অপয়া মেয়ে কিসের গুণ? গুণ শুধু কুসমার মধ্যেই আছে। এই মেয়েটা অযোগ্য মানে অযোগ্য। জনাব ইসমাইলও ব্যঙ্গ করার মতো ভান ধরে বলেন, এই মেয়েটা যোগ্য মানে যোগ্য। স্বামীর সাথে বিরক্তি করতে নিলে জনাব ইসমাইল কাজের বাহানায় এক প্রকারে পালিয়ে যায়। খাদিজা বেগম ছেলে বের হওয়ার অপেক্ষা ছিলেন। তিনি বৌমার হাত চেপে ধরে জিজ্ঞেস করে, বৌমা, দেখো আমার ছেলের থেকে কথা লুকিয়ে রাখতেই পারো, কিন্তু এই মা থেকে কিছু লুকিয়ে রেখো না। বলো, নাতবুর সাথে অমন কটু আচরণ কেন করলে? নাকি তুমি এখনকার ট্রিপিক্যাল শাশুড়িদের মতো আচরণ করতে চাও? কথাটি শুনে ছলছল চোখে শাশুড়ির দিকে তাকায় মিসেস ফেরদৌসি। কান্নাময় সুরে বলেন, মা, নাজিবা এমন একজনের মেয়ে যাকে দেখতেই তার মাকে বলেছিলাম তার মেয়েকে আমি আমার ছেলে বউ করতে চাই, কিন্তু কখনো ভাবিনি ওই ছোট্ট একটা মেয়ের সঙ্গে বদ জিনও চলাফেরা করতো। খাদিজা বেগম চমকে গেলেন। তিনি বলার জন্য তাগিদ দেন। মিসেস ফেরদৌসি মুখ খোলার পূর্বে আম্মু ডাক শুনে থমকানো দৃষ্টিতে সামনে তাকান। আজরাফকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে ঠুক দিলেন। নিবিড়ে দরজাটা লাগিয়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ে। খাদিজা বেগম চুপ করে রইলেন। আজ বহুদিন পর যদি মা ছেলের অভিমানটা ভেঙে যায় সেই আশায়। মিসেস ফেরদৌসি ছেলেকে সন্নিকটে দেখে আবেগে কেঁদে ফেললেন। মাকে আলতো হাতে জড়িয়ে ধরে আবারও আদরে গলায় আম্মু বলে ডাকল আজরাফ। মিসেস ফেরদৌসি জবাবে বলেন, হ্যাঁ রে বাবা, আজ এতদিন পর মেয়ে তোর মায়ের বুকের শূন্যতা পূর্ণতায় ভরে গেল। এই বুড়ি মায়ের জন্য হলেও ছেড়ে যাস না কখনো। তোর সব কথা মানবো আর কখনো কিচ্ছুটি বলবো না। আপনি আমার আম্মু, আপনি যদি শাসন না করেন তাহলে সঠিক পথ পাবো কেমনে?
আম্মু, আপনিও একটু বুঝেন। ওই মেয়েটাকে আপনি পছন্দ করেছেন সেটা আমি বুঝেছি কেমনে? কারণ আপনার চোখে মেয়েটির প্রতি মমতাবোধ দেখতে পেয়েছি। এটাও কম কিসে? ওই মেয়েটাই আপনার সুস্থতার জন্য আজ বিকেলের ফ্লাইট ক্যান্সেল করেছে, এমনকি আপনার পছন্দনীয় খাবার নিজ হাতে তৈরি করেছে। আপনার কাছ থেকে সে মা গন্ধ পাওয়ার লোভে আপনার অজ্ঞানরত অবস্থায় বার কয়েক হাত পা মালিশ করেছে। নিজের স্বামীকে সেবা করেই সে দ্রুত আপনার শিউরে এসে বসেছিল। এমন মেয়েটিকে আপনি কী অর্থে অপয়া বলতে পারলেন? বলার পরও খেয়াল করেছিলেন সে আপনার কাছ থেকে সরেনি। আব্বু যেতে বলার পরই চলে গিয়েছিল। ছেলের কথায় মিসেস ফেরদৌসী ছেলের হাতের উপরে হাত রেখে বলেন, বাবারে, আমি ইচ্ছাকৃত সব করেছি যাতে তোর জীবন রক্ষা পায়। তো সেই সময় ক্ষতির কথা ভাবলেও আমার শরীর কেঁপে উঠেছে। আমার আর তোর বাবার একমাত্র সন্তান তুই। আম্মু, আমার উপর বিশ্বাস রাখেন। আপনাকে এখন যা বলবো তা মন দিয়ে শুনবেন। আজরাফ নাজিবার অতীতের বলা প্রতিটা কথা তুলে ধরে, তারপর তীব্র বেদনার শ্বাস ফেলে বলে, আম্মু, আমার কি আসলেই কিছু হয়েছিল? কেন নাজিবা আমাকে নিয়ে এসব কথা বললো? আপনার কাছ থেকে অর্ধেক তথ্য পেয়ে গেলে ক্রিমিনালকে ধরা কোনো ব্যাপার না। ছেলের প্রতিটা কথা শুনে মিসেস ফেরদৌসী আফসোসে বোধ করলেন। দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে বাবা, আমি মন থেকেই মানিয়ে নেব, কিন্তু খেয়াল রাখিস মেয়েটা হীরের টুকরো, হারালে তুই হেরে যাবি। তোর করা প্রশ্নের সততা আছে, বলতে গেলে স্বাভাবিকভাবে এটাই সত্যি। তোর জীবনে মেয়েটা ছিল বলেই তুই চঞ্চল হতে শিখেছিলি। জীবন তোর তখন 9 বছর বয়স। তুই খেলার মাঠে একলা খেলতি, কারণ তোর স্বাস্থ্য একটু বেশিই ভালো ছিল। এখনের মতো ফিটফাট ছিলি না, তাই খেলার মাঠে ছেলেরা তোকে মোটু বলে তড়িৎ করতো। তুই সেই বেদনায় পুকুর পাড়ে গিয়ে সময় কাটিয়ে বাসায় ফিরতি। বাসায় আমি আর তোর বাবা চেষ্টা করতাম যেন তুই সবসময় হাসি খুশি থাকিস, কিন্তু সাময়িক হাসি খুশি তুই হাসলেও বাহিরের জগতে গেলে তোর চোখ মুখে বেদনা স্পষ্ট বুঝতে পারতাম আমরা। কিন্তু একদিন তোকে দেখে আমরা দুজনেই চমকে গেলাম। কেন জানিস? কারণ প্রথমবার তুই বাসায় এসেছিস হাঁপাতে হাঁপাতে, যেন তুই কারোর সাথে দারুণ ফুটবল খেলে ক্লান্ত হয়েছিস। তোর শার্টের অবস্থাও কাহিল ছিল, আর তোর মুখের সেই উপচে পড়া হাসি দেখে আমাদের মনে শান্তি বইছিল। এরপর থেকে তোকে হাসি খুশি থাকতে দেখে তোর বাবা বলেই ফেলেছিল যে তোর চেহারায় হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছিল। তাকেই তোর বাবা তোর বউ বানিয়ে নিয়ে আসবেন। সেই কথার সূত্র ধরে তোকে কথার জালে ফেলতাম। তুইও বোকার মতো নাজিবার সব কথা বলতি। এই এমন আমি শুনে মাঝে মাঝে হিংসাও করতাম, কারণ আমার ছেলে তো কখনো এত প্রশংসা আমার করলো না, অথচ ছোট্ট ওই মেয়েটা কেমনে আমার ছেলেকে পাগল করে দিল। আর কয়েকদিন পর খেয়াল করলাম তুই আরও গম্ভীর মুখে হয়ে গেলি। তাও তুই এই মেয়ের কাছে যাওয়া থামাস নাই। 2-3 দিন ধরে কেন তোর মন খারাপ থাকছে চিন্তে করে জানার জন্য তোর পিছু নিলাম। পিছে গিয়ে দেখলাম তুই একজনের বাসায় ঢুকছিস। আমিও সময় নষ্ট না করে ঢুকে পড়ি। তখন এক মহিলাকে দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর মহিলাটি! আর ওই মহিলাটিকে জানিস? তোর শাশুড়ি মেহজাবিন সিরাত। তোর শ্বশুরকে তখনও জানতাম না। তোর শাশুড়ি তোকে দেখে খবরাখবর নিলেন। তোর আসা যাওয়া তিনি মোটেও মন্দ নজরে দেখতেন না, তাই তো আমাকে দেখা মাত্র আপ্যায়ন করায় ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তখন তোকে খেয়াল করলাম তুই অসুস্থ নাজিবার কাছে বসে তার কপালে জলপট্টি দিচ্ছিস। নাজিবার মায়াময় চেহারার দিকে তাকিয়ে তুই মৃদু কাঁদছিলি। তারপর থেকে তার সাথে আমিও নাজিবার বাসায় যেতাম। হঠাৎ এমন এক সত্যের মুখোমুখি হলাম যে আমার শরীরকেও কাঁপিয়ে দিলেন। মায়ের শেষের কথায় আজরাফ ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি এমন সত্য আম্মু, যার জন্য আমার স্মৃতি মুছে গেল? নাজিবার সঙ্গে কাটানো খুনসুটি ভুলে গেলাম? তোর রুমের মধ্যে বালিশের নিচে কিছু কালো পাথর রাখা ছিল। কে রেখেছিল আমরা কেউ জানতাম না। ওই পাথরগুলো হুজুরকে দিয়ে জানার চেষ্টা করলাম যে পাথর কিসের আর কোনো ব্যবহার করা হয়। তখন হুজুর জানায় তুই এমন কারোর সঙ্গে মিশেছিলি যে তোর জীবনের জন্য হুমকি স্বরূপ। এই কথা শুনেই ভয়ে আমি তোর বাবাকে খোঁজ নিতে বললাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। তোকে নিয়ে নিশ্চিন্ত থাকতাম, ছলে বলে চেষ্টা করতাম তুই যেন নাজিবার সঙ্গে না মিশিস, তবে তোকে থামাতে যেত না। এইভাবে হঠাৎ তোর অ্যাক্সিডেন্টের কথা শুনলাম।
তোর বাবারে অজানা এক লোক কল দিয়ে বলেছিল তোর কথা। তোর বাবা আর আমি দ্রুত হাসপাতালে পৌঁছাই। তোকে সেই লোকটাই বোধহয় হাসপাতালে এনেছিল, যে তোর খবর ছিল বলে। কিন্তু তোকে আমরা কোথাও পাইনি। সেই লোক তোর সাথে হওয়া ঘটনা আমাদেরকে কলেই বলেছিল। নাজিবার সঙ্গে থাকা বজ্জিন তোর উপরে আক্রমণ করেছিল। কোনো সাধারণ আক্রমণ নয়, বরঞ্চ তোকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল, যার কারণে তুই মাথায় গভীর আঘাত পাস। ওই আঘাতে তোর 4 মাসের স্মৃতি হারিয়ে যায়। নাজিবার স্মৃতি তুই ভুলে যাওয়ায় আমরা খুশি হয়েছিলাম, কারণ মেয়েটা তোর জীবনে এই দুর্ঘটনা ঘটিয়েছিল। এমনটাই মনে হতো আমাদের। ঘৃণার রূপ জন্মেছিল তার প্রতি। তোর বাবাও চিন্তা করলো এই অভিশপ্ত শহরে আর থাকবে না। দেশের বাহিরে ব্যবসা করার সুবিধার্থে তার দাদি সহ আমরা বিদেশে চলে যাই। তুই তখন স্বাভাবিক আমাদের সাথে মিশে থাকতি। অতঃপর তোর মনে নাজিবার সাথে হওয়া ঘটনা আর জানা হলো না। আমরাও চাইনি তোর কথা মনে পড়ুক। একটা কথা আছে না, ভালোবাসা সত্য হলে মুখোমুখি হতে হবে। তোদের সাথেও তেমনটা হলো। তোর দাদির কাছে থেকে শোনার পর মনে হলো হয়তো আল্লাহ চেয়েছেন বলে তোর এত বছর পর একে অপরের অটুট বন্ধনে বেঁধে গেলি, যেখানে জিনের প্রবেশ করাও কঠিনতম। তারপর তোর দাদি বিদেশের কালচারের অনভ্যস্ত হওয়ায় দেশে ফিরে আসেন। দাদির সঙ্গে আসতে তুই কান্নাকাটি জুড়ে দিয়েছিলি, কিন্তু তোর বাবা তখন মানেনি। তাই তোর দাদি একলা দেশে এসে তোর বাবার ব্যবসা আর জমার দেখভাল করতেন। অবশ্য তোর বাবাও সব ব্যবস্থা করে দিয়েছিল, তাই তোর দাদিও নিশ্চিন্তে থেকেছিলেন। তোর দাদির সঙ্গে আকবরও ছিল, কিন্তু তুই যখন 20 বছরে পা দিলি তখন তুই অদ্ভুতভাবে দেশের জন্য টান অনুভব করতি। বারবার আমাকে দেশে যাওয়ার কথা বলতি, যা আমি বিপদের আশঙ্কা ভেবে অশোনা করতাম। কে জানতো ওই ভাবনার রেশ ধরার ছেলে আমার অভিমান করে চুরি করে দেশে আসবে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজরাফ তার স্মৃতি সম্বন্ধে জানতে পেরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তৎক্ষণাৎ মায়ের গালে চুমু দিয়ে বিবিজানের কাছে ছুটে যায়। আপনি আমাকে কী কারণে চর মারলেন আফরাজ? আমি তো আপনার কোনো কথা অমান্য করিনি, তবুও। কথার সমাপ্তির পূর্বেই পুনরায় ঠাস করে চরের শব্দ হলো। এই নিয়ে আরেকবার চর মারল আজরাফ। একবারে নীরবতা ছেড়ে গেল রুমের মধ্যে। বিবিজানের নিশ্চুপতা যেন আজরাফের মেজাজ খারাপ করে দিল। রাগান্বিত গলায় চিৎকার করে দিয়ে বলল, দাহাব এহসানের সাথে কিসের সম্পর্ক তোমার? হ্যাঁ, খেয়াল করলাম আজকাল তোমার মোবাইলের কল লিস্টে তার কলের আনাগোনারও চলছে। আমি তো ব্যস্ত থাকায় তোমায় ফোন অবধি দিতে পারি না, তাই বলে অন্য পুরুষের সাথে তুমি রং তামাশায় মগ্ন হবে? স্বামীর হাতে চর খেয়ে প্রথমত আশ্চর্য হয়ে যায় নাজিবা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কথাগুলি শুনে তীব্র রাগ পেয়ে যায় নাজিবার। স্বামীর মুখে অবাঞ্ছিত কথা শোভা পেল কেমনে বোঝার চেষ্টা করলো সে। তার চরিত্রের উপর আঙুল তোলার আগেই উপড়ে ফেললো নাজিবা। আজরাফকে ধাক্কা দিল। বিবিজানের আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে কার্পেটের উপর পড়ে যায় সে। তার কারণে মাথায় হালকা আঘাতও পেল। আহ করে মাথায় হাত ধরে উঠে বসে। নাজিবার রাগ দমে গেল। স্বামীকে আঘাত করার মোটেও ইচ্ছে ছিল না তার, বরং শুধু চুপ করাতে চেয়েছিল। তাই সে আজরাফকে ছুতে নিলে এক ঝটকায় তার হাত সরিয়ে দেয়। নাজিবা অবাক চাহনি নিয়ে বলে, দেখুন, আই এম সরি, আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করতে চাইনি। আপনি আমার ব্যবহারে খারাপ কথা বলতে নিচ্ছিলেন, যেটা আমার সহ্য হচ্ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে দেখান কোথায় বেশি ব্যথা লাগছে, বলুন আমায়। নাজিবাকে ছুতে দিল না, বরঞ্চ সে নিজের দায়িত্বে নিজের মাথায় মলম লাগিয়ে নেয়। কথাবিহীন রুম থেকে বেরিয়ে যায়। নাজিবার চোখ জোড়া কান্নায় ভরে গেল। সে 2 হাতে মুখ চিপে ফুপিয়ে কাঁদতে লাগলো। খানিক বাদে কাঁধে কারো হাতে স্পর্শ হয়ে চমকে তাকায়। শাশুড়িকে দেখে ইতস্তত বোধ পেল নাজিবা। কোনো মতে চোখ মুছে বসা থেকে দাঁড়িয়ে যায়। মিসেস ফেরদৌসি নাজিবার বাহু ধরে বিছানায় বসিয়ে দেন। নিজ হাতে পানির মগ এগিয়ে দেন। নাজিবা বিব্রত অবস্থায় পানির মগে চুমুক দিয়ে পান করে ফেলে। শাশুড়ি মায়ের সামনে এরূপ অবস্থায় পড়া কতটা লজ্জায় তা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। মিসেস ফেরদৌসি বৌমাকে নিশ্চুপ দেখে স্বেচ্ছায় কথা বলতে আগ্রহ দেখালেন। বোমা, আজরাফের সাথে কোনো কারণে রাগারাগি হয়েছে। আজ প্রায় 5-6 দিন ধরে দেখছি
তোমরা এক ছাদের নিচে থেকেও কোনো কারণে যেন দূরত্ব বহন করছো। এমনটা হওয়ার কারণ জানতে পারি কি? আম্মু, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে একটু রাগারাগি করেছেন উনি, এর চেয়ে বেশি কিছু নয়। কৌশলে চরের কথাটা ছুপিয়ে নেওয়ার চেষ্টা করে জোরপূর্বক হাসল নাজিবা। মিসেস ফেরদৌসি বুঝতে পেরে তার ছেলে হাসি দিয়ে বলেন, তুমি বুঝি আমাকে শিখাচ্ছ বোমা? জানো কি, তোমার এইসব দিন আমি পার করে এসেছি, তাই শিখিয়ে লাভ নেই। বলো কি হয়েছে? মায়ের সাথে যদি ভাগাভাগি না করো তবে সুরাহা পাবে কেমন করে? আর আমার ঢেঁড়সকেও তো একটু মজা বোঝাবে, তাই না? নাজিবা কষ্ট ফুলে হেসে ফেলল, যা তৃপ্তি সহকারে দেখতে লাগলেন মিসেস ফেরদৌসি। তিনি নাজিবার চিবুক ধরে মুখখানের উপর দোয়া করে ফু দিল। তার মাথার হাত বুলিয়ে বলেন, মা এবার বলো কি হয়েছে? মনে কষ্টের কথা জমিয়ে রাখলে মানসিক কষ্টে তোমার শরীরের অবনতি হবে। এই নির্বোধিতায় বলে ফেলো। নীরব হয়ে গেল নাজিবা, তবুও বিব্রত বোধক কণ্ঠে বলে ওঠে,